সবাইকে স্বাগত জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের নিয়মিত সাপ্তাহিক অনুষ্ঠান দুর্বারের ডাকে। আপনারা জানেন আমরা আগেই বলেছিলাম যে দুর্বারের ডাকে এবারে আমরা কথা বলবো নিরাপদ ও পরিচ্ছন্ন অনলাইন নিয়ে, সাইবার স্পেস নিয়ে। আহ, আমি আপনাদের অনেককে জানিয়ে রাখি যে আমরা আইসিটি ডিভিশনের এলআইসিটি প্রজেক্ট এবং ডিজিটাল সিকিউরিটি এজেন্সি যৌথভাবে আমরা আসল চিনি নামে একটা ক্যাম্পেইন আয়োজন করেছি, এবং মজার বিষয় হচ্ছে এই ক্যাম্পেইনের মধ্যেই অক্টোবর মাস পড়েছে, এবং অক্টোবর মাস হচ্ছে সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস মান্থ। সারা পৃথিবীব্যাপী এটা পালন করা হয়, অবজার্ভ করা হয়। তো আমরা এই বিষয়টা নিয়ে কথা বলবো আজকে, যে কিভাবে আমরা নিরাপদ এবং পরিচ্ছন্ন ইন্টারনেট গড়ে তুলতে পারি, এবং নিরাপদ ও পরিচ্ছন্ন ইন্টারনেট অনলাইন বলতে আসলে কোনটাকে বোঝাচ্ছি, বা এটা যদি আমরা করতে না পারি তাহলে আমাদের ক্ষেত্রে কি কি ধরনের ক্ষতি হতে পারে, বা আমরা কিভাবে পিছিয়ে পড়তে পারি। তো আমি আমাদের এই প্রোগ্রামে আজকের এই পর্বে যারা গেস্ট হিসাবে উপস্থিত হয়েছেন, প্যানেলিস্ট হিসাবে, আমি তাদের সবার সাথে আপনাদের পরিচয় করে দিব। আমি প্রথমে বলতে চাই যে আমার মোহাম্মদ রেজাউল করিম এনডিসি স্যার আছেন। তিনি ডিজিটাল সিকিউরিটি এজেন্সির মহাপরিচালক এবং সাথে পাশাপাশি এলআইসিটির প্রজেক্ট ডিরেক্টর। আর রেজাউল করিম স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং আমার সাথে আছেন আরিফুল হাসান অপু। অপু ভাই আমাদের সবার প্রিয় অপু ভাই, এবং সারা বাংলাদেশে যারা তরুণ প্রজন্ম কাজ করে, ইনোভেশন নিয়ে কাজ করে বা ভালো কিছু কাজ করে, সেইখানে অপু ভাইকে আমরা দেখতে পাই। তিনি প্রতিষ্ঠাতা বাংলাদেশ ইনোভেশন ফোরাম এবং প্রধান নির্বাহী কর্মকর্তা ইসফট। এবং আমাদের এখানে আরো একজন যুক্ত হয়েছে, একজন আমাদের অ্যাম্বাসেডর, আমাদের দুর্বার প্ল্যাটফর্মের অ্যাম্বাসেডর অনিমেষ ধর। সে হচ্ছে গোপালগঞ্জ বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী। সে আমাদের বিভিন্ন ধরনের কর্মকাণ্ডের সাথে যুক্ত। তো আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা মূল পর্বে চলে যেতে চাই। তো আমি প্রথমেই যদি প্রশ্ন করি আমাদের প্রকল্প পরিচালক এলআইসিটি রেজাউল করিম স্যার কাছে, যে স্যার আপনি যদি আমাকে একটু বলেন যে এই যে আমরা আমাদের যে আজকের বিষয় আহ, নিরাপদ এবং পরিচ্ছন্ন ইন্টারনেট বা অনলাইন যেটা বলি, বা ডিজিটাল স্পেস, সেটা আসলে আমরা কোনটাকে বলছি, কি ধরনের সামাজিক ভাবে বা ব্যক্তি জীবনে ফিজিক্যাল লাইফে এক ধরনের নিরাপত্তা বা পরিচ্ছন্নতার কথা উঠে, অনলাইনে বা ইন্টারনেটে বা সাইবার স্পেসে যে কোনটা থাকলে বলবো যেটা নিরাপদ এবং পরিচ্ছন্ন, স্যার? ধন্যবাদ বেনাউল। আসলে আমরা এই সময়ে আমাদের জীবনটাকে দুটো ভাগে ভাগ করে ফেলেছি। সেটা হলো, একটা হলো অনলাইন আমাদের লাইফ, আর একটা হলো অফলাইন। তো মানে হচ্ছে যে আমরা যখনই কোনো ডিভাইস, কোনো সোশ্যাল মিডিয়া বা ইন্টারনেটে ঢুকি, তখনই আমরা অনলাইনে চলে যাই। তো আমাদের স্মার্টফোন গুলো যে আছে, বেশিরভাগ ক্ষেত্রেই আমরা স্মার্টফোনে অনলাইনেই থাকি। তো অনলাইনে থাকি, যেমন আমরা রাস্তা দিয়ে চলি যখন, তখন সাবধানতা অবলম্বন করি। আমরা যখন গাড়ি ড্রাইভ করি তখন আমরা সাবধানতা অবলম্বন করি। যদি আমরা নিয়ম কানুন না জানি তাহলে এটা অ্যাক্সিডেন্ট হবে, আমাদের মানে আমাদের মারা যেতে পারি, বড় ধরনের দুর্ঘটনা হতে পারে। কিন্তু এই আমরা যখন অনলাইনে থাকি বা সাইবার স্পেসে থাকি, এই জিনিসটা আমরা দেখতে পাই না যে এখানে বিপদ কি। আমরা যদি একটা ইসের কথা ধরি, ফিজিক্যাল এক্সিস্টেন্সের কথা ধরি, ফিজিক্যাল যদি একটা দোকান থাকে, একটা বাড়ি থাকে, এইটা নিরাপদ করার জন্য কিন্তু আমরা অনেক ব্যবস্থা নেই। এটার জন্য সিকিউরিটি গার্ড রাখি, এটার জন্য আমরা সিসি ক্যামেরা লাগাই, এটার জন্য বিভিন্ন প্রকার ব্যবস্থা নেই। কিন্তু আমি যে এই ডিজিটাল মাধ্যমে চলে যাচ্ছি বা সাইবার স্পেসে ঢুকছি, সেখানে যে কোনো মুহূর্তে আমার বিপদ হতে পারে, এটার উপরে আক্রমণ করার জন্য দেশি বিদেশি বিভিন্ন ক্রিমিনালরা রেডি হয়ে আছে, এটা কিন্তু আমরা ভাবি না। তো এটা আমাদের জন্য কিন্তু অনেক বড় বিপদ এনে দিতে পারে। যেমন আমাদের মধ্যে কেউ ফেসবুক নিয়ে ফেসবুক ভিত্তিতে ব্যবসা করি, তো আমার এই ব্যবসার জিনিসটা একজন পুরোপুরি নষ্ট করে দিতে পারে, আমার রেপুটেশন নষ্ট করে দিতে পারে। আমার ফেসবুকে একজনের চরিত্র হনন করে দিতে পারে। বিশেষ করে আমাদের বোনদের জন্য আমাদের এটা অত্যন্ত মানে অ্যালার্মিং যে আমাদের এই সমস্ত ঘটনা ঘটছে।
তো তাহলে আমরা এই জায়গাটাতে কিভাবে নিরাপদ করতে পারি? নিরাপদ করার জন্য কয়েকটা জিনিস লাগবে। একটা হলো আইন, আইন দ্বারা এই যে অপরাধগুলো এটাকে নিয়ন্ত্রণ করা, কিন্তু এর আগে আরো দরকার সেটা হলো আমাদের টেকনোলজি লাগবে, সেই টেকনোলজি দিয়ে আমাদের করতে হবে। আর একটা হলো আমাদের সচেতনতা। এই সচেতনতা না থাকলে আমরা কিন্তু এই এগুলো ব্যবহার করতে ভুল করব, এবং ভুল করলে ভুলের মধ্যে দিয়ে ঢুকে যাবে আমাদের শত্রুরা, ঢুকে আমাদের ক্ষতি করবে। এই জন্য শুধুমাত্র আইন দ্বারা হবে না, আমাদের সচেতনতা লাগবে, আমাদের শিক্ষা লাগবে। যে জিনিসটি আমরা করব, ব্যবহার করব, যেমন আমি আমার স্মার্টফোন কিভাবে ব্যবহার করব, আমি আমার ইমেলটি কিভাবে ব্যবহার করব, এটার জন্য সব নিয়ম আছে। আমি ফেসবুক কিভাবে ব্যবহার করব, এটা এটা কোনটাতে আমি শেয়ার দিব, সেটা নিয়ম আছে। আমি কি সবগুলোতে শেয়ার দিব? একটা কথা আছে আমাদের গতবার ছিল যে সত্য মিথ্যা যাচাই আগে ইন্টারনেটে শেয়ার করে। তো এই কথাগুলো বলা আছে, এবং আমাদের এই যে দুর্বারের আসল চিনি যেটা আমরা করছি, সেখানেও কিন্তু বলা আছে যে কোন শেয়ার দেওয়ার আগে আমি 3টা প্রশ্নের উত্তর দিতে হবে আগে, যে এটা সত্য না মিথ্যা, এটা ভালো না খারাপ, এটা প্রয়োজনীয় না অপ্রয়োজনীয়। এই প্রশ্নগুলো জবাব নিয়ে তারপরে শেয়ার করতে হবে। তো আমরা দেখি যে একজন মানুষ আমাদের সাধারণ জীবনে কোনো অন্যায় করতে অনেক লজ্জা পায়, মানুষের সামনে অন্যায় করাটা তার জন্য লজ্জাস্কর। কিন্তু সে যখন ঘরের মধ্যে বসে এই সোশ্যাল মিডিয়াতে করে, তখন কিন্তু কেউ সামনে নাই। তার যে এই খারাপ গুণটা, খারাপ শক্তি, অপশক্তি 1000 গুণে বেড়ে যায়। তাহলে এটাকে বন্ধ, তাহলে আইন দ্বারা বন্ধ করা যাবে? সবকিছু আইন দ্বারা বন্ধ করা যাবে না, আইন দ্বারা সবকিছু করা যাবে না। সচেতন হতে হবে, এটাকে আমাদের মূল্যবোধ জাগ্রত করতে হবে, মানে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে, তাহলেই বন্ধ করা যাবে। তবে হ্যাঁ, আইন দরকার আছে, কারণ অপরাধ সংঘটিত হওয়ার পরে তার জন্য বিচার হয়, সেই আইন দরকার। সেই আইন আছে আমাদের, সেটা হল ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট। আর আমি আইনের আপনাকে সরি স্যার, আমি থামিয়ে দিচ্ছি। আইন নিয়ে কথা বলবো আমি পরের প্রশ্নে নিশ্চয় আসবো স্যার, যে কিভাবে আমরা আইনি সুরক্ষা পেতে পারি বা আইনি প্রতিকার গুলো কি আছে বা কি করবে যে আমাদের ইন্টারনেটটাকে পরিচ্ছন্ন এবং নিরাপদ রাখার জন্য। আমি অপু ভাই আপনার কাছে জানতে চাই যে আসলে স্যার যেটা বলছিলেন যে চেক শেয়ার করার আগে এরকম একটু যাচাই বাছাই করা, তারপর বিবেক বুদ্ধি কাজে লাগানো, তারপর নিজের যে দায়িত্ববোধের জায়গাটা যে আছে, যে অনেকে হয়তো খুব প্রাউড ফিল করে যে আমার ছেলেটা বা মেয়েটা মাত্র 8 বছর 10 বছর বয়স, সে কিন্তু নিজে নিজে সফটওয়্যার ইনস্টল করে, আনইনস্টল করে ব্যবহার করতে পারে। হ্যাঁ, খুব প্রাউড ফিল করি আমরা, কিন্তু বাচ্চাকে খেতে বসার আগে বলি তুমি হাত ধুয়ে খাও, কিন্তু কোনো একটা অ্যাপস বা কোনো একটা সফটওয়্যার বা কোনো একটা ওয়েবসাইটে প্রবেশ করার সময় কি আমরা বাচ্চাদেরকে কখনো বলি যে এখান থেকে সাবধান থাকবা বা একটু সচেতন থাকবা? তো এইভাবেই চলছে। কিন্তু এখন আপনার কাছে আমার জিনিসটা হচ্ছে যে আসলে এই সচেতনতার লেভেলটা বা কারা এটা করবে আসলে, যে সবাইকে সচেতন করা, নিরাপদ পরিচ্ছন্ন ইন্টারনেট গড়ে তোলার জন্য কোন লেভেল থেকে আসা উচিত বা কি হচ্ছে আসলে? থ্যাংক ইউ। আপনি কি শুনতে পাচ্ছেন বেনল ভাই আমাকে? হ্যাঁ হ্যাঁ, একদম পরিষ্কার। হ্যাঁ, ফাইন। তো আমি যেটা বলতে চাচ্ছি যে আসলে এখন কিন্তু এই ব্যাপারটা আরো বেড়েছে, কারণ হচ্ছে যে লকডাউনের কারণে আপনারা জানেন যে এখন বাচ্চারা অনেকে ক্লাস করছে বাসা থেকে। তো আগের থেকে কিন্তু এখন স্মার্টফোন এর ব্যবহার কিন্তু অনেকাংশে বেড়ে গেছে। আগে যদি ইউজার যা ছিল তার থেকে কিন্তু এখন অনেক বেশি। তো আমি যেটা বলবো যে সচেতনতা বাচ্চাদের ক্ষেত্রে অবশ্যই ওনাদের প্যারেন্টস বা গার্জিয়ান যিনি আছেন উনি খেয়াল রাখতে হবে, কারণ পড়াশোনার বাইরেও কিন্তু অন্য অনেক সাইট কিন্তু ভিজিট করার সুযোগ আছে। তো সো এই সচেতনতাকে বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই প্যারেন্টসরা আমি মনে করি যে মূল দায়িত্ব পালন করবেন। অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে করে তারা নিরাপদ যে ব্রাউজিং সেটা যাতে করে, এবং এই ক্ষেত্রে অনেক কিন্তু অ্যাপও আছে এখন, মানে যাতে করে নির্দিষ্ট সংখ্যক ওয়েবসাইটের বাইরে অন্য কোনো ওয়েবসাইট যাতে ভিজিট করতে না পারে, সেটাও কিন্তু আপনার। অপু ভাই আমি একটু আপনাকে রিকোয়েস্ট করব, আপনি যদি ওইটা নিয়ে একটু বলেন যে কিছু ওই যে অ্যাপ আছে বললেন,
যে এটা হয়তো অনেকের জন্য হেল্পফুল হবে। আপনি যদি একটু দুই একটা নাম বা উদাহরণ। স্পেসিফিক আমি নাম ধরে বলতে চাই না কোনো অ্যাপ, কারণ এই ধরনের আচ্ছা, প্রচুর আচ্ছা, অ্যাপ আপনি গুগল প্লে স্টোরে গেলে ওকে, আপনি পাবেন, হ্যাঁ, এগুলি ফ্রি অফ কস্ট। এবং ইদানিং অনেক মোবাইল ফোনেও কিন্তু আপনার প্যারেন্টস লক বা চাইল্ড লক নামে কিন্তু আপনার লক আচ্ছা, আছে, আচ্ছা, সেগুলি কিন্তু ব্যবহার করতে পারে। জাস্ট একটু ফিচারগুলো একটু দেখে নিতে হবে। আর হুম, হুম, একই সাথে হচ্ছে যে আমি যেটা বলবো যে গুরুত্বপূর্ণ যদি না হয় সেই ক্ষেত্রে যেসব অ্যাপ একদমই দরকার নেই, সেই অ্যাপগুলি আসলে আপনার যেই মোবাইল ফোনে বাচ্চারা ব্যবহার করবে সেই অ্যাপগুলি সেখান থেকে সরিয়ে ফেলাটাই বেটার আমি মনে করি। এটা হচ্ছে ওকে, বাচ্চাদের ওকে, ক্ষেত্রে। আপনার প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে যে বাচ্চাদের ক্ষেত্রে অবশ্যই প্যারেন্টস বা গার্জিয়ান যিনি থাকবেন ওনারা খেয়াল রাখতে হবে এগুলি। আর সেকেন্ড হচ্ছে আপনার বড়দের জন্য আমি যেটা বলবো, হুম, হুম, 100% নিজের কাছে। আসলে আপনি কতটুকু সেফ ইন্টারনেট আপনি ব্যবহার করবেন সেটা কিন্তু পুরোপুরি আপনার কাছে। আপনি কি ভিজিট করছেন, আপনি এমন একটা সাইট ভিজিট করছেন সেখানে কিন্তু আগে থেকেই কিন্তু আপনার ভাইরাসে ভরা, ম্যালওয়্যারে ভরা। আপনি কিন্তু রাইট, যখন আপনি ভিজিট করছেন অটোমেটিক্যালি কিন্তু সেটা ডাউনলোড হয়ে যাচ্ছে আপনার মোবাইলে। পরবর্তীতে হুম, হুম, সেখান থেকে কিন্তু বিভিন্ন ধরনের প্রবলেম ক্রিয়েট করতে পারে। তো এটা খুবই ইম্পর্টেন্ট যে আপনার নিজে যখন ভিজিট করবে সেই ভিজিটিং করার সময় একটু চেক করে দেখা। প্রয়োজন আপনি যদি মনে হুম, করেন যে এই ওয়েবসাইটটা আমি ব্রাউজিং এর ক্ষেত্রে এটা কতটুকু সেফ আমি একটু চেক করি, আপনি গুগলে গিয়ে জাস্ট রিসার্চ ইট, আপনি দেখবেন যে হুম, সেই ওয়েবসাইটে যদি কোনো প্রবলেম থাকে প্রচুর ফোরাম আছে, সেই ফোরামে বিভিন্ন ধরনের কিন্তু কমেন্ট আপনি পাবেন যে এটা কতটুকু সেফ, সেগুলি আপনি দেখে নিতে পারেন। তো এটা পুরোপুরি কিন্তু আমি বলবো যে নিজের কাছে, কেউ এসে কিন্তু সেফ ব্রাউজিং শিখিয়ে দিবে না। না, আর না, এটা না, পুরোপুরি নিজের কাছে এবং নিজেই নিজের সেফটি রাখতে হবে। রাইট। কিন্তু ওই অপু ভাই, এই আপনার প্রশ্নের ধরেই, সূত্র ধরে যদি আমি জিজ্ঞেস করি, যে অনেকে আছেন, আপনি একটা খুব ইন্টারেস্টিং কথা বলেছেন যে করোনার এই সময়ে কিন্তু আমাদের যেমন স্মার্টফোন ব্যবহারের পরিমাণ অনেক বেড়েছে, পাশাপাশি ইন্টারনেট ইউজ করার পরিমাণও বেড়েছে। কিন্তু দেখা জি, গেছে জি, যিনি বয়স্ক মানুষ আছেন, যে তিনি হয়তো কোনোদিন ইন্টারনেট ব্যবহার করতেন না বা প্রয়োজনও ছিল না, এখন তিনি মনে হচ্ছে একটু হোয়াটসঅ্যাপটা যদি আমার ইন্টারনেট থাকে, আমি আমার আত্মীয়স্বজন, ভাই বোন, বন্ধুদের সাথে কথা বলতে পারি। তো এই ধরনের বয়স্ক বা আছেন যারা হয়তো নির্দোষ, জানেন না যে একটা ভুল জিনিস ব্রাউজ করছেন বা ভুল জিনিস শেয়ার করছেন। আবার অনেকে আছেন করে কি ইচ্ছা করে করে, জি। হ্যাঁ, যে ইন্টেনশনালি কাউকে ক্ষতি করার জন্য করে। তো ওই ধরনের প্রক্রিয়াগুলোকে বা ওই ধরনের উদ্যোগগুলোকে আমরা যদি বন্ধ করতে চাই, সচেতনতা তো একটা ব্যাপার আছে। আর কি জি। কোনো সাজেশন আছে কিনা আপনার উপর? না, আমি খুব আপনি হোয়াটসঅ্যাপ এর কথা বললেন, তো আমি খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার শেয়ার করি। কয়েকদিন আগে আমি খুবই সিনিয়র একটা কমিউনিটি, আপনার খুবই নলেজেবল একটা কমিউনিটির আমি সাথে আছি, এবং সেখানে কিন্তু একটা বড় হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। তো হঠাৎ করে ওই গ্রুপে একটা পোস্ট আসলো, একটা ছোট বাচ্চা, তার মা আপনার অসুস্থ, তাকে যদি আমরা চাই একটু হেল্প করতে পারি, আমরা যেন হেল্প করি। তো এটা আচ্ছা, হোয়াটসঅ্যাপে আপনার গ্রুপে শেয়ার দিয়েছে। পরে আমি খুব ভালো করে চেক করে দেখলাম সেখানে শুধুমাত্র ইনফরমেশনটাই আছে, বাচ্চার ছবি আছে আর বাচ্চার মায়ের ছবি আছে ব্যাক এন্ডে, আর কোনো তথ্য কিন্তু নেই, কোনো ফোন নাম্বার, হেল্প কিভাবে করবে, কোনো ব্যাংক অ্যাকাউন্ট, কোনো বিকাশ নাম্বার, কিছুই নেই। পরে আচ্ছা, আমি আচ্ছা, ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনি যেটা শেয়ার করলেন আসলে এখানে তো কোনো তথ্যই নেই, আপনি কিভাবে আসলে হেল্প করবে তাকে? হুম, বলে হুম, যে না, হুম, হুম। একজন তো দিয়েছিল, আমিও সেটাই ফরওয়ার্ড করে দিয়েছি। তো এখন ধরেন মানে একজন, মানে এটা কিন্তু আমাদের দেশে কিন্তু সবচেয়ে বেশি, যে হ্যাঁ, একজন হ্যাঁ, দিয়েছে আমি সরাসরি ফরওয়ার্ড করে দিলাম। তো আসলে এখানে কিন্তু ম্যাক্সিমাম সচেতনতাটাই কিন্তু ইম্পর্টেন্ট। আমি শেয়ার করার আগে অবশ্যই দেখতে হবে। আর অনেক বয়স্ক, যেটা বললেন না, অনেক বয়স্ক যারা, ওনারা কিন্তু টেকনোলজি খুব কম ব্যবহার করে। ওনারা যে ফোন ব্যবহার করে, যেমন আমার আম্মার কথাই ধরি, আমার সাথে হুম, অনেকে এগ্রি করবেন, মুরব্বী যারা, ওনারা শুধু নর্মাল সিম, আমি কিন্তু স্মার্টফোন ওনাকে দিয়েছি, উনি কিন্তু সেটা ব্যবহার করেনি। আমারে বলছে যে বড় বাটন, আমি ইজিলি যাতে টিপ দিলেই ফোন যায়, আমাকে সেটা দাও, হুম, আমি হুম, এত ইন্টারনেট দরকার নাই বাবা। তো আচ্ছা, এখন হচ্ছে, হ্যাঁ, খুবই সিনিয়র যারা, ওনারা কিন্তু স্মার্টফোন কম ব্যবহার করলে ওনারা খুশি হয়। ওনারা মূলত বাচ্চা কাচ্চা বা সবার সাথে কথা হ্যাঁ, বলতে হ্যাঁ, অভ্যস্ত। বাট আমরা যারা ধরেন আমরা যারা মেইনলি ইন্টারনেট আমরা ব্যবহার করি, আমাদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমরা দেখছি যে আমরা ভালো করে আমরা পড়ি না, না পড়ে এটা দিয়ে দিই, পরবর্তীতে আবার বলে যে ও আচ্ছা আমি তো খেয়াল করি নাই। তো এটা হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। নিজেরা পারফেক্টলি চেক করতে হবে প্রতিটা জিনিস, আমি মনে করি। জি, জি, মানে রেসপন্সিবল আচরণ করা লাগবে। আর আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে যে একটা
সচেতনতা, দায়িত্বশীলতা, এই বিষয়গুলো মাথায়। থ্যাংক ইউ অপু ভাই। মানে আমি নিজে এবার মানে যে কোনো একটা নিউজ জি পেলে আগে নিজে ভালো মতো আসলে পড়তে হবে সেখানে কি লিখেছে। রাইট রাইট এটা আমি যেটা তারপরে আমাদের আসলে ভাই ইনফরমেশন পেলে শেয়ার করবে। জি পিডি স্যারও বলছিলেন যে একটা কিছু আসলে আমি শেয়ার করে দিব, একটু বিবেক বুদ্ধি একটু চিন্তা করি, আমি এমন তো কিছু না যে আমাকে এখনই শেয়ার না করলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। ধন্যবাদ অপু ভাই। আমি এবার অনিমেষ ধর, আমাদের একজন অ্যাম্বাসাডার আমাদের এই দুর্বার প্ল্যাটফর্মে, সে কাজ করছে আসল চিনি ক্যাম্পেইনে বা অন্যান্য ক্ষেত্রে কাজ করছে। অনিমেষের কাছে আমি জানতে চাইবো, অনিমেষ এর পরিচয় দেই। অনিমেষ হচ্ছে গোপালগঞ্জে বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। ও এই মুহূর্তে মনে হয় খুলনায় আছে। ও আমাদের সাথে যোগ দিয়েছে। অনিমেষ, অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগদান করার জন্য। অনিমেষ, তোমার কাছে আমি যেটা জানতে চাইবো সেটা হচ্ছে যে তরুণ প্রজন্ম বা তোমার মতো যারা বা তোমার বন্ধু বান্ধব আছে, তোমার চেয়ে একটু সিনিয়র বা তোমার চেয়ে জুনিয়র, মানে এই এজ গ্রুপের মধ্যে যারা এখন রেগুলার ইন্টারনেট ব্যবহার করো বা ইন্টারনেট ছাড়া থাকা যায় না এরকম একটা ব্যাপার হয়, করতে হয়, বিনোদনের জন্য হোক বা কাজের জন্য হোক। তো তোমরা আসলে আসলে তোমার বন্ধু, সে ছেলে বন্ধু মেয়ে বন্ধু বা যারা আছে, তোমরা ইন্টারনেটটাকে এই মুহূর্তে কতটুকু নিরাপদ বা কতটুকু পরিচ্ছন্ন, কতটুকু স্বাচ্ছন্দ্য বোধ করো, কি মনে হয়, তোমার মূল্যায়নটা কি? ধন্যবাদ বেনাউল ইসলাম ভাইকে। আমি প্রথমে হচ্ছে ধন্যবাদ ও শুভেচ্ছা জানাতে চাই এনডিসি মহাপরিচালক, ডিজিটাল সিকিউরিটি এজেন্সি ও প্রকল্প পরিচালক এলআইসিটি প্রজেক্ট জনাব রেজাউল করিম স্যারকে, এবং উপস্থিত প্রতিষ্ঠাতা বাংলাদেশ ইনোভেশন ফোরাম ও বাংলাদেশ প্রধান নির্বাহী কর্মকর্তা ইসফট আরিফুল হাসান অপু ভাইকে। বেনাউল ভাই আমাকে যে কোশ্চেনটা যখন জিজ্ঞাসা করলেন, আমি সেটার সম্পর্কে আসলে ভাইকে এটাই বলতে চাচ্ছি বা সারা বাংলাদেশকে এটা বলতে চাচ্ছি যে আমরা যারা ইয়াং প্রজন্ম আছি, আমরা অনেকে মনে করছি যে আমরা যেটা সেফলি ব্রাউজ করতেছি, সাপোজ বিশেষ করে আমি যদি বলি ফেসবুকের কথা, নর্মালি কিন্তু সবাই ফেসবুক ব্যবহার করে। আমি যদি সামনে সামনে হেঁটে যাই, এমন একটা ব্যক্তি যাকে জিজ্ঞাসা করি আপনার স্মার্টফোন আছে, তো সে যদি বলে যে হ্যাঁ আছে, তাহলে আমরা কিন্তু অবশ্যই মানে এটা বুঝতে পারবো যে তার কাছে অবশ্যই একটা ফেসবুক অ্যাকাউন্ট আছে। তো আমার কথা এটাই যে আসলে তিনি কতটুকু সেফলি ফেসবুকটা ব্যবহার করছেন, তিনি কি ফেসবুকের প্রাইভেসি সম্পর্কে জানেন? আমি শুধু আরেকটা আমি আমার ফ্রেন্ডদের সম্পর্কে বলতে চাই। যদি আমি আমার ফ্রেন্ডের দিক থেকে বলি, সেক্ষেত্রে হচ্ছে যে আমার মনে হয় যে আমার সব ফ্রেন্ডরা মানে ইন্টারনেটের যে সিকিউরিটি সম্পর্কে অভিজ্ঞতা তাদের আমার থেকেও অনেক কম আছে। বা আমি যতটুকু জানি যে তারা যখন বিভিন্ন সিকিউরিটি ইস্যুতে পড়ে, তারা আমার কাছে হেল্প চায়, তখনই আমি বুঝি যে আসলে তাদের কতগুলো ল্যাকিংস আছে। তো এইখান থেকে মানে বিশেষ করে ফেসবুকের যদি আমি প্রাইভেসির কথা বলি, তাহলে অনেকের দেখা যাচ্ছে যে শুধুমাত্র অ্যাকাউন্ট খুলেই বসে আছে, কিন্তু সেখানে অনেকগুলো স্টেপস আছে যেগুলোতে প্রাইভেসির কিছু ব্যাপার আছে। যে যখন আমি একটা মানুষকে আমি একটা পোস্ট করছি, যে করার সাথে সাথেই দেখা যাচ্ছে সেটা সবাই দেখছে, কিন্তু আমি যদি কোনো পোস্ট করি, সেই পোস্টটা যে ভবিষ্যতে আর ডিলিট করা যাবে না, এটা যদি সবাই জানতো, তাহলে অবশ্যই পোস্ট করার আগে একবার ভেবে নিত যে আমি একটা পোস্ট করব, এটা কি ডিলিট হবে নাকি হবে না। কারণ আমি যতটুকু জানি যে ইন্টারনেটে যদি আপনি কোনো কিছু পোস্ট করা হয়, সেক্ষেত্রে সেটা ডিলিট করার কোনো অপশন নেই, এটুকু আমি জানি। আর হচ্ছে যে আমি যে প্রতিনিয়ত পোস্ট গুলো করবো, ইন্টারনেটে সার্চ করব, আর বিশেষ করে পাবলিক যে ওয়াইফাই গুলো তো আছে, সেইগুলো যদি আমি লগ ইন করি, সেক্ষেত্রে আমার অবস্থাটা কি দাঁড়ায়? আমার ফোনের ডেটা যা কিছু আছে সেটা কিন্তু পাবলিক ওয়াইফাইতে চলে যায়। এটা নিয়ে আসলে অনেকের ধারণা নাই, যার কারণে যে কোনো জায়গায় যে কোনো মানুষ লগ ইন করে দিচ্ছে বা সেখানে অ্যাক্সেস নিচ্ছে জাস্ট ইন্টারনেট ব্রাউজ করার জন্য। এটার কারণে অনেকে সমস্যায় পড়ছে। ইভেন আমি যতটুকু সম্ভব চেষ্টা করি যে আমি পাবলিক ওয়াইফাইতে যখন লগ ইন করি, তখন ভিপিএন ইউজ করি, যাতে করে আমার ডাটাটা সেখানে থেকে না যায়। ওকে ওকে, অনিমেষ ধন্যবাদ। আমি এবার আমাদের পিডি স্যারকে, প্রকল্প পরিচালক মহোদয়কে আবার নিয়ে আসতে চাই। স্যার, আপনার কাছে যেটা আমি জানতে চাইবো যে আসলে ইন্টারনেটে তো প্রত্যেকদিন প্রতিনিয়ত নতুন নতুন ইনোভেশন, নতুন নতুন ফিচার যুক্ত হচ্ছে, এবং যতগুলো ফিচার যুক্ত হচ্ছে আমরা সার্ভিস নিচ্ছি, আমরা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, ই কমার্সের ক্ষেত্রে, লেনদেনের ক্ষেত্রে ইন্টারনেটের প্রতি আমাদের ডিপেন্ডেন্সি বাড়ছে কিন্তু। এবং এটা হচ্ছে যে
বর্তমান সরকার যে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে কাজ করছে, যে তথ্য প্রযুক্তির যে সুযোগ সুবিধা সেটা যাতে সাধারণ মানুষ পায়। তো এই সাধারণ মানুষের সুবিধাটা যখন নেওয়া বাড়ছে, তখন কিন্তু একটা শ্রেণীর মানুষ, যারা আপনি বলছিলেন যে ওত পেতে থাকে কিভাবে অন্যের ক্ষতি করা যায়। তো এখন ক্ষতি, কিছু জিনিস আছে যে অ্যাওয়ার করা, স্কুল থেকে, পরিবার থেকে বা বিভিন্ন কিছু সামাজিক ভাবে তাদেরকে শেখানো বা বলা। এর বাইরে স্যার কিছু আইনের ব্যাপারে যদি আপনি একটু বলেন, যে যদি কেউ জানে না, করে ফেলছে, তাকে সচেতন করা, কিন্তু জানার পরেও যদি সে করে, তাহলে তার জন্য কি ধরনের শাস্তি আছে, যে শাস্তিটা যদি ইনশিওর করা যায়, তাহলে হয়তো সে আর কোনোদিনও কাজটা করবে না। অন্যরাও সেখান থেকে ভয় পাবে বা বুঝবে যে না, আমি যে কাজটা করছি এটা করা ঠিক না, এটা করলে আমার শাস্তি হবে। আপনি যদি একটু আইনগত বিষয়গুলো একটু বলেন স্যার আমাদেরকে। স্যার আপনার ভলিউমটা আপনার মিউট মিউট করা আছে স্যার, যদি একটু আপনি আনমিউট Sorry, করেন। হ্যাঁ, জি স্যার, ধন্যবাদ। প্লিজ। যে আমার যে আমরা সাইবার স্পেসে যে বিচরণ করি, আমাদের এখনকার বিশ্বে আমাদের প্রত্যেককেই সাইবার স্পেসে যেতেই হবে। বিশেষ করে আমাদের এই করোনা ভাইরাসের সময়, প্যান্ডামিকের সময় আমরা কিন্তু অনেকটা বাধ্য হয়েই অনলাইনে চলে গিয়েছি, অর্থাৎ আমরা ডিজিটাল হয়ে গেছি সবাই। তো এখন যেহেতু ডিজিটাল হয়ে গেছি, সেহেতু আমাদের ডিজিটাল যে স্পেস, সাইবার যে স্পেস, এই স্পেসকে নিরাপদ রাখতে হবে। তা আমাদের কিন্তু একটা স্থলভাগের একটা সীমানা আছে, স্পেস আছে, একটা আকাশপথের স্পেস আছে, একটা সমুদ্র পথে মানে জলপথের স্পেস আছে। এখন কিন্তু আর একটি যোগ হয়েছে, ফোর্থ স্পেস, সেটা হলো সাইবার স্পেস। এই স্পেসটাকে রক্ষা করার জন্য পৃথিবীর প্রায় বড় সব দেশে এবং দেশে আইন আছে। আমাদের দেশেও সেই আইন করা হয়েছে, সেটা হলো ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট 2018 সালের ডিজিটাল নিরাপত্তা আইন। এবং এই আইনে কিভাবে এই স্পেসকে নিরাপদ রাখা যায় সবকিছু বলে দেওয়া আছে। সেই আইনের আন্ডারে, সেই আইনে এই গুলোকেও চিহ্নিত করা হয়েছে। যদি একজন একজন ব্যক্তি তার অনুমতি ব্যতীত আরেকজনের কম্পিউটার ব্যবহার করে এবং সেখান থেকে সে যদি অনলাইনে বা কোনো সোশ্যাল মিডিয়াতে কোনো পোস্ট দেয়, তাহলে এই আইনে সে একটা অপরাধ করবে, যে অপরাধের শাস্তি তার জেল, জরিমানা দুটোই হতে পারে। তো এই ধরনের সবগুলো অপরাধ, সাইবার স্পেসের সব, হ্যাকিং বলি, তারপরে অনলাইন ফ্রড বলি, তারপরে এই যে গুজব বলি, সোশ্যাল মিডিয়াতে গুজব, তারপরে অন্যের পরিচয় দেয়া, এই সব অপরাধগুলোকেই শাস্তি দেওয়ার জন্য বিধান এই আইনে রয়েছে। এবং এই আইনে কিভাবে বিচার করা হবে, কিভাবে তদন্ত করা হবে, সবকিছু দেয়া আছে। আর আইনটিকে বাস্তবায়ন করার জন্য ডিজিটাল সিকিউরিটি এজেন্সি করা হয়েছে। সেখানে যে আমরা যেমন স্থলভাগকে নিরাপদ রাখার জন্য আমাদের সেনাবাহিনী আছে, আমাদের পুলিশ বাহিনী আছে ইন্টারনাল সিকিউরিটির জন্য, এই স্পেস রক্ষা করার জন্য কিন্তু একটি বাহিনী আছে, সেটাকে সাইবার সিকিউরিটি প্রফেশনাল বা সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট, যারা এই সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করবে, আইটির মধ্যেও এরা স্পেশালিস্ট, সেই ধরনের লোক তৈরি করা হচ্ছে। এবং যে টেকনোলজি লাগবে, সেই টেকনোলজি নিয়ে একটি প্রতিষ্ঠান গড়ে তোলা হচ্ছে, এটা হলো ডিজিটাল সিকিউরিটি এজেন্সি। তো আমরা মনে করি যে আমাদের বাংলাদেশের যে অনলাইন যে লাইফটি অথবা সাইবার স্পেস, এটা নিরাপদ করার জন্য আমাদের আইনি কাঠামো আছে। তবুও আমি বলবো যে এই আইনি কাঠামো থাকার পরেও, আইন থাকার সত্ত্বেও, আমাদের সবচেয়ে বড় জিনিস হলো সচেতন হতে হবে। আমি আমার নিজের ডিভাইসটি, আমি আমার ফেসবুক, আমি আমার ইন্টারনেট, এই সবগুলো আমি সচেতনভাবে সতর্ক রাখবো, সুরক্ষা নিজেই দিব। তাহলে আমাকে আর এই পরবর্তী ধাপে যেতে হবে না, এই বিপদে পড়তে হবে না। এটাই হলো সবচেয়ে বড় কথা। আর এরপরেও যদি কোনো প্রয়োজন হয়, আমাদের 999 আছে, যদি কোনো ঘটনা ঘটে যায়, 333 আছে, সেখানে যদি সাইবার সিকিউরিটি নিয়ে কোনো সমস্যা হয় সেখানে জানানো যাবে, তাহলে আমরা এই ব্যাপারে সহযোগিতা করতে পারি। আরেকটি বিষয়, যে
ডিজিটাল সিকিউরিটি এজেন্সির যে ওয়েবসাইট আছে সেখানে কিভাবে আমি আমার স্মার্টফোন, কিভাবে আমার ইন্টারনেট, কিভাবে আমার সোশ্যাল মিডিয়া ব্যবহার করব সুন্দরভাবে এখানে দেয়া আছে, একটা গাইডলাইন দেয়া আছে। কেউ যদি একবার ওটা পড়েন তাহলে এই জিনিসগুলো আপনি আর কখনো ভুল করবেন না। আরেকটি আছে হলো আমার অনলাইনে মুক্ত পাঠ, যেটা এটুআই এবং বিএসএ একসাথে করছে, সেখানে একটা কোর্স আছে। আমি আমার অ্যাম্বাসেডরকে বলবো তোমরা এই কোর্সটি সম্পন্ন করবে। সেখানে ডিজিটাল নিরাপত্তা বা সাইবার সিকিউরিটি নিয়ে একটা কোর্স আছে, সেই কোর্সটি করলে আর ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। তোমরা নিজেরা পারবে এবং অন্যদেরকে তোমরা এটা শেখাতে পারবে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ স্যার, অনেক ধন্যবাদ। আপনি আমার কাজটা অনেক সহজ করে দিয়েছেন। আমি এরপরে আপনার কাছে জানতে চাইতাম যে প্রতিকারের জন্য কোথায় যাবে, বা যদি কোনো গাইডলাইন থাকে বা কোনো ওয়েবসাইট থাকে। তো আমরা একটা জিনিস বলে রাখি যে গত 1 মাস বা 1.5 মাসের বেশি সময় ধরে আমরা কাজ করছি এবং সাইবার সিকিউরিটি নিয়ে বা অনলাইনে কিভাবে মানুষ নিরাপদে থাকবে এবং কিভাবে কোথাও কোনো বিপদে পড়লে বা ক্ষতির সম্মুখীন হলে কোথায় যাবে, এই বিষয়গুলো কিন্তু গত 1 মাস বা 1.5 মাস ধরে আমরা দিয়ে যাচ্ছি এবং আশা করি আগামীতে দিয়ে যাবো। ডিএসএ তার বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে মানুষকে সহযোগিতা করবে আশা করি। তো আমি অপু ভাইয়ের কাছে এবার যাব। অপু ভাই, আপনাকে যতটুকু চিনি আমি, বা অনেকে যারা দেখছেন অনেকে চিনেন যে আপনি এখনো তরুণ আর কি, ঠিক আছে, বয়সের হিসাব না। কারণ আপনি সারা দেশে বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের জন্য বড় বড় কাজ করেন। নাসা স্পেস অ্যাপ চ্যালেঞ্জ সেখানে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছেন। বাংলাদেশের যে সিলেট সাস্ট থেকে একটা গ্রুপ খুব বড় ধরনের একটা সাফল্য নিয়ে আসছিল। এখন কথা হচ্ছে যে তারা আপনার ছোট ভাই বোনের মতো ছোটভাবে তারা কাজ করছে। তো আপনার ছোট ভাই বোনদের একটা গ্রুপ চাঁদে যেতে চাচ্ছে, হ্যাঁ, নাসা স্পেস নিয়ে কাজ করছে। আবার আরেক ছোট ভাই বোনের একটা গ্রুপ, তারা কি করছে, তারা এই যে কি বলবো অদায়িত্বশীল আচরণ করছে, গুজব ছড়াচ্ছে, মানুষের ক্ষতি করছে। আসলে আপনি তো তরুণদের সাথে অনেক যোগাযোগ করেন, ওদের মন আপনি বুঝেন, বা কেন এরকম করে তারা, বা আসলে গ্যাপটা কোথায়, এটা যদি একটু আপনি কোনো বলতেন আর কি আপনার মতো করে। অপু ভাই, আপনার মিউট করা হয়ে আছেন আপনি, অপু ভাই, সরি। সরি এখন শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ অপু ভাই, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, তো মানে হিউম্যান সাইকোলজি আসলে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আপনি নিজেকে আসলে কোথায় দেখতে চান, নিজেকে আসলে কিভাবে দেখতে চান। যে আমাদের একটা গ্রুপ অলরেডি, আপনি যেটা বলেছেন যে 2018-তে নাসা স্পেস চ্যালেঞ্জে অলরেডি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছে আমাদের সাস্টের একটা কলিগ। তো যেটা হয়েছে, এবং আপনি শুনে খুশি হবেন যে আমরা এইবার 2020-এ যে নাসা স্পেস চ্যালেঞ্জ যেটা হয়েছে, এটা এবার পুরোপুরি কিন্তু অনলাইনে হয়েছে। গতকালকে আমরা পেয়েছি সারা বিশ্বে টোটাল 3600 দলের মধ্যে প্রায় 2600 দল তাদের প্রজেক্ট জমা দিয়েছে। সেখানে বাংলাদেশ থেকে যে 17টা টিম আপনার আমাদের লোকাল চ্যাম্পিয়ন ছিল, 17টা টিম সহ 512টা টিমকে নাসা প্রাইমারি নমিনেশনের জন্য তাদের লিস্ট দিয়েছে। সেখানে বাংলাদেশের 17টা টিমই কিন্তু উইন করছে। এটা কিন্তু আমাদের জন্য বিশাল পাওয়া। আমাদের 17টা টিম সেখানে ওয়ার্ল্ডের প্রায় আপনার 3600 টিমের সাথে ফাইট করে আমাদের 17টা টিমই কিন্তু আপনার মানে আমাদের পরের ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অলরেডি গিয়েছে। সো আমি বলছি কংগ্রেচুলেশন টু অল আসলে নমিনি যারা নাসার জন্য কাজ করছে, এবং একই সাথে আমাদের যে মেন্টর এবং জাজেস যারা ওনাদের সাপোর্ট নিয়ে কিন্তু আসলে এই টিমগুলি আসলে খুব পারফেক্টলি কাজ করে যাচ্ছে। তো আমি বলবো যে মানে মেন্টালিটি আসলে ঠিক করতে হবে যে আসলে আমি কি চাই, আমি কি করব। আমরা তো এই পৃথিবীতে আসছি, আমরা কি আমার জন্যই আসছি শুধু, এটা মাথায় রাখতে হবে যে আমরা কিন্তু শুধু নিজের জন্য আসি নাই। আমার সমাজের প্রতি আমাদের কিছু দায়িত্ব আছে, আমাদের পরিবারের প্রতি কিছু দায়িত্ব আছে, আমার দেশের প্রতি কিন্তু আমার কিছু দায়িত্ব আছে। যদি আপনি রিয়েলি দেশকে ভালোবাসেন, আপনার পরিবারকে ভালোবাসেন, আপনার সোসাইটিকে ভালোবাসেন, অবশ্যই আপনি দায়িত্বশীল আচরণ করতে হবে। এবং আমরা যে কন্টেন্টগুলি আজকে বানাচ্ছি, যে কন্টেন্টগুলি সমাজে বিভিন্ন ধরনের প্রবলেম ক্রিয়েট করে, এই প্রবলেমের জন্য কিন্তু একসময় আমার পরিবারের যে লোকজন তারাও কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। কারণ সাইবার হচ্ছে এমন একটা জায়গা, যে স্পেস, সেখানে কিন্তু
আপনার অনেক দিন ধরে কন্টেন্ট গুলি থাকে। আজকে যেটা আসছে হুম, সেটা কিন্তু পরবর্তী প্রজন্ম থাকবে। আমি যখন পৃথিবীতে থাকবো না, আমি যখন মারা ব্যবহার যাব, করবে। কিন্তু আমার পরের প্রজন্ম কিন্তু এটা কিন্তু ইউজ করবে। তো সো এখন থেকে আমরা যদি সেফ ইন্টারনেট দুনিয়া যদি বানাতে না পারি, সেফ কন্টেন্ট যদি আমরা বানাতে না পারি, তাহলে কিন্তু সবাই এটার জন্য ভুগবে। আজকে যারা ভালো কাজ করছে তারাও, যারা আপনার বিভিন্ন ধরনের যে কন্টেন্ট গুলি সমাজে বিভিন্ন ধরনের প্রবলেম তৈরি করে, তারাও, তাদের ফ্যামিলিও কিন্তু এটার জন্য প্রবলেম ফেস করে। তো আমি বলবো যে সবাইকে আমরা এই জন্য বাংলাদেশ ইনোভেশন ফোরাম থেকে আমরা যে কাজটা করে থাকি, 64টা জেলা আমরা একটা ইনোভেশন কালচার ডেভেলপের জন্য আমরা কাজ করছি। আপনি জানেন যে মানুষ যখন কাজের মধ্যে থাকে, নতুন কিছু উদ্ভাবনের মধ্যে থাকে, তখন কিন্তু তার মনটাও কিন্তু প্রফুল্ল থাকে, ভালো থাকে, ব্যস্ত থাকে, আনন্দ থাকে। আনন্দ থাকে। আনন্দের মধ্যে দিয়ে আমরা চাচ্ছি যে লোকাল যে প্রবলেম গুলি আছে, এই প্রবলেম কিন্তু শুধু আমাদের দেশের প্রবলেম না, আমাদের দেশের প্রবলেম যদি আমরা সলভ করতে পারি, এটা কিন্তু ওয়ার্ল্ডের অন্যান্য কান্ট্রিতে কিন্তু প্রবলেম সলভিং কিন্তু ইউজ হতে পারে। তো যার জন্য আমরা একটু উল্টাভাবে যাচ্ছি। আমরা যাচ্ছি যে যখন আপনি ইনোভেটিভ থিঙ্কিং চিন্তা করবেন, নিজেদের প্রবলেম সলভিং চিন্তা করবেন, যে প্রবলেম সলভিং এর মাধ্যমে আমার পরিবার না শুধু, আমার সোসাইটি না শুধু, আমি কান্ট্রি ডেভেলপ করবো, এবং একই সাথে নিজে একজন এন্টারপ্রেনার হিসেবে কিন্তু আমি মার্কেটে চলে আসবো। তো আমি বলবো যে আমরা ওইভাবে যাচ্ছি। আমরা এই জন্য সবার প্রতি আহ্বান জানাবো, আপনারা আরো বেশি উদ্ভাবনীতে মনোযোগী হন। উদ্ভাবন করার মাধ্যমে নিজের ডেভেলপমেন্টের সাথে সাথে নিজের পরিবার, নিজের সোসাইটি, নিজের কান্ট্রি ডেভেলপমেন্টে অংশগ্রহণ করেন। তাহলে আমাদের এই জি 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 জি, তাতে করে আমাদের এই জি ভালো যে সময়গুলি ভালো কাজে লাগবে, এবং আশা করি এটার জন্য পরবর্তী প্রজন্মও কিন্তু এটা থেকে লাভবান হবে। জি, অনেক ধন্যবাদ অপু ভাই, অনেক ধন্যবাদ। খুবই চমৎকার কথা বলেছেন যে আসলে ইনোভেটর তো আসলে কোনো না কোনো প্রবলেম সলভ করে, তাই না? তার নিজের, আপনি বললেন, তার পরিবারের, কমিউনিটির, কান্ট্রির, এবং অনেক ইনোভেটর আছেন যে দুনিয়া বদলে দিতে পারেন, এরকম ইনোভেশন আছে বা এরকম হয়। তো আপনার একটা কথা খুব ইন্টারেস্টিং লেগেছে যে সে যখন একটা ভালো কাজ করবে, ইনোভেট করবে, প্রবলেম সলভ করবে, তখন কিন্তু তার হাতে সময় থাকবে না উল্টাপাল্টা কিছু করার, চিন্তা ভাবনা করার। হ্যাঁ, তো যাই হোক, আপনাকে অনেক ধন্যবাদ। খুব ভালো কথা বলেছেন। নিশ্চয় তরুণরা এভাবে কাজ করবে। আমরা জানি যে বেশিরভাগ তরুণরাই ভালো কাজ করেন, বা অন্যরা যারা অপরাধ করেন বা খারাপ কাজের সাথে যুক্ত থাকেন তারা সংখ্যায় কম, আমরা এটা জানি। তবে নিশ্চয় তারাও বুঝবেন এবং তারা হয়তো অন্যদের খারাপ করবেন না। তা আমি এই ইয়েতে আসবো এবার, কি বলে, অনিমেষের কাছে আসবো। অনিমেষের কাছে আমার যেটা প্রশ্ন সেটা হচ্ছে, অনিমেষ, তুমি একজন অ্যাম্বাসাডর হিসাবে, তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসাবে, তুমি ছোট ছোট করে কিছু কাজ করছো। তুমি লোকজনকে, হয়তো কেউ কোনো একটা প্রবলেমে পড়লে বা কিভাবে সমাধান করবে সেটার ব্যাপারে হেল্প করে থাকো। তো এই কাজটাকে কিভাবে আরো বড় করা যায়, শুধুমাত্র তোমার ডিপার্টমেন্টে না, তোমার হোস্টেলে না, বা তোমার কি বলবো, তোমার পাড়ায় মহল্লায় না, অন্যদেরকে আরো কিভাবে শেখানো যায় বা ইন্সপায়ার করা যায়? বা তুমি কিছু করবা কিনা দুর্বারের একজন অ্যাম্বাসাডার হিসেবে, বা সমাজের জন্য কিছু করার জায়গা থেকে? তোমারই এটা বলো। তোমার এই ইয়াটা শোনা যাচ্ছে না, মাইক্রোফোনটা চালু করতে হবে অনিমেষ। ধন্যবাদ বেনাউল ভাই। হ্যাঁ 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 যদি আমি এই ধরনের কোনো সুযোগ পাই যে আমি পুরো সারা দেশকে বা দেশের যত ইয়াং জেনারেশন আছে বা আমার মতো যারা আছে সবাই যারা কাজ করতে চাই, তারা যদি মানে স্বতঃস্ফূর্ত ভাবে মানে আমার সাথে চাই, তাহলে আমি অবশ্যই সবাইকে হেল্প করতে চাই এবং সবার সাথে একসাথে কাজ করতে চাই। যার কারণে আমি অবশ্যই দুর্বারের সাথে যুক্ত হয়েছি। দুর্বার আসলে আমার মানে আগে ধারণা ছিল না, কিন্তু দুর্বার আমি যখন জয়েন করছি তারপরে আমার ধারণাটা হয়েছে যে আসলে ইয়াং জেনারেশন আসলে কি করতে পারে আর কি করতে পারে না। হ্যাঁ, এটা সম্পর্কে ধারণা হয়েছে যে আমি যখন একটা পোস্ট করলাম প্রথম এসে, তখন দেখলাম আসলে আমার পোস্টটা প্রথম অবস্থাতে খুব লাইক কমেন্ট রিয়াক্ট কোনো কিছু পড়েনি। কিছু সময় পরে দেখলাম, শুরু করলাম যে আসলে কে কে কাজ করতে চান। প্রথম অবস্থায় শুধু এটুকু লিখছিলাম যে আপনারা কে কে আমার টিমে কাজ করতে চান, আমার সাথে কাজ করতে চান। তো সেইখানে আসলে এত পরিমাণে কমেন্টস পড়ছে যে আমি কাকে নিব না, মানে যদিও আমি কাজ করি না সেটা নিয়ে, সেটা এখন সবাই শুনতে পাচ্ছে, যদিও লাইভে আমি বলছি তাদের নিয়ে কাজ করা হয়নি, কিন্তু শুধু দেখছি যে আসলে কত লোক কাজ করতে চায়। তো এরকম যদি অপরচুনিটি আসে তাহলে অবশ্যই কাজ করা যায়, কেন যাবে না। আমি যেহেতু ইয়াং, সাথে আমার ইয়াং কিন্তু বিশেষ করে আমি দেখলাম যারা শিক্ষক আছেন, শিক্ষকরা সব থেকে বেশি ইন্টারেস্টেড এই বিষয় নিয়ে, যে তারা আমাকে অনেক কিছু মনে করছে, কিন্তু আমি তো কিছুই না তাদের কাছে। তারা আমার থেকে অনেক সিনিয়র, কিন্তু তাদের যে আসলে যে ইয়াং মেন্টালিটি, এটা আমার কাছে খুব ভালো লাগছে।
এবং যদি Okay, আমি অনেক এরকম ধন্যবাদ। অবশ্যই হ্যাঁ। সারা দেশের মানুষের সাথে কাজ করতে চাই। ওকে, অনেক ধন্যবাদ, চমৎকার। একটা বিষয় বলা হয় নাই, সেটা হচ্ছে যে আমাদের অপু ভাই বাংলাদেশ ইনোভেশন ফোরাম যে আমরা যিনি যেখান থেকে প্রতিনিধিত্ব করছেন, এই আমাদের দুর্বার যে প্ল্যাটফর্ম, যে দুর্বার প্ল্যাটফর্ম থেকে আমরা বিভিন্ন ধরনের ক্যাম্পেইন, অ্যাওয়ারনেস বা বলি বা ইনোভেশন তুলে নিয়ে আসা বা প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি, এই যে সারা দেশে যে কাজগুলো করব, তো বাংলাদেশ ইনোভেশন ফোরাম আমাদের কিন্তু একজন পার্টনার হিসেবে, কোর পার্টনার হিসেবে কাজ করছে। থ্যাংক ইউ অপু ভাই, আপনারা অনেক সাপোর্ট করেছেন এবং আশা করি আমাদের ছোট ছোট উদ্যোগগুলো, ছোট ছোট মেসেজগুলো যদি মানুষের কাছে যায়, আমরা নিয়ে যেতে পারি, তাহলে নিশ্চয় ভালো কিছু একটা হবে। আমরা একদমই শেষ দিকে চলে আসছি। আমি পিডি স্যারকে অনুরোধ করবো, স্যার আপনি যদি আপনার দুর্বার পরিবারের, আমি আবারও বলছি, আপনার দুর্বার পরিবারের সদস্য যারা সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে তাদের উদ্দেশ্যে কিছু বলতে চান, একদম শেষ দিকে আমি। স্যার, হ্যাঁ স্যার, যদি বলেন আপনি। আমরা সরকারের পক্ষ থেকে, বিশেষ করে আইসিটি ডিভিশনের পক্ষ থেকে সারা দেশের তরুণদের তাদেরকে উৎসাহিত করতে চাই, তাদেরকে নেতৃত্বের গুণাবলীতে যাতে তারা দক্ষতা অর্জন করতে পারে, সেজন্য এই দুর্বার একটি প্ল্যাটফর্ম তৈরি করেছি। আসলে সবাই কাজ করতে চায়, তাদেরকে সংগঠিত করতে হয়। সেই সংগঠিত করার জন্য আমরা সারা দেশে এই দুর্বারের অ্যাম্বাসেডরদেরকে তাদের নিয়োজিত করার জন্য সিদ্ধান্ত নিয়েছি। উদ্দেশ্যটা হলো, এই অ্যাম্বাসেডররা তারা তার এলাকায় অন্যদেরকে নিয়ে কাজ করবে। আজকে এইটার যেমন প্রথম আমরা আসল চিনি, এটাতে গুজবকে প্রতিরোধ করার জন্য কিভাবে গুজব আমাদেরকে সর্বনাশ করে দেয় আমরা দেখেছি, যে ঢাকায় যে তুবার আম্মাকে যেভাবে মেরে ফেলা হয়েছে, আবার এখানে আমরা দেখেছি যে কিভাবে আমাদের কক্সবাজারে যে রামুতে কি ঘটনা ঘটেছে, আমরা তারপর দেখেছি যে মানে যে মাদ্রাসায় যে ঘটনাটা ঘটলো সেখানে। তো এগুলো গুজবের জন্য, এছাড়াও অনেক ঘটনা ঘটেছে গুজবের জন্য, এছাড়া সরকার বিরোধী বা দেশের বিরোধী অনেক কথা এই সময় গুজব করে। তো এই প্রথমেই আমরা নিয়েছি যে এগুলোর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। সেটা কি, যে শুভ বুদ্ধির মানুষদের সংগঠিত করতে হবে, যে যারা অপশক্তিকে দমন করার জন্য, অপশক্তির সংখ্যা কিন্তু, খারাপ লোকের সংখ্যা কিন্তু কম, অতএব তাদেরকে দমন করার জন্য আমাদের এই তরুণ শ্রেণীকে উদ্বুদ্ধ করা, তাদেরকে সংগঠিত করার জন্যই আমরা এই পথ নিয়েছি। এইবার আমাদের আসল চিনির যে প্রকৃত তথ্য নিয়ে শেয়ার করা বা এটাকে ফরওয়ার্ড করতে হবে, প্লাস যাতে কোনো অবস্থাতেই কোনো গুজব ছড়াতে না পারে সেই ব্যবস্থা আমরা যার এলাকায় করব। এরপরে আমরা এই দুর্বারের যারা অ্যাম্বাসেডর তাদেরকে নিয়ে আমরা আরো অনেক ধরনের সমাজ গঠনমূলক কাজ করব। আমি আমাদের সরকারের পক্ষ থেকে, আমাদের আইসিটি ডিভিশনের পক্ষ থেকে, এলআইসিটির পক্ষ থেকে দুর্বারের যে অ্যাম্বাসেডর তাদেরকে আহ্বান জানাচ্ছি, তোমরা তোমাদের যে ইচ্ছা শক্তি, তোমাদের যে অনেক শক্তি আছে, অনেক তোমাদের মনোবল আছে, এটাকে কাজে লাগাও দেশের উন্নতির জন্য, মানুষকে সঠিক পথে পরিচালনা করার জন্য। এখান থেকেই তোমাদের নেতৃত্বের গুণাবলী বেরিয়ে আসবে। সবাইকে ধন্যবাদ। অনেক ধন্যবাদ। অপু ভাই, আপনি যদি শেষ 30 সেকেন্ড কিছু যোগ করতে চান। আপনার অডিও পাচ্ছি না অপু ভাই। হ্যাঁ, আমি 30 সেকেন্ডে যেটা বলতে চাই, দুর্বার প্ল্যাটফর্মে আমাদের বাংলাদেশ ইনোভেশন ফোরামকে পার্টনার হিসেবে নিয়ে আসার জন্য অসংখ্য ধন্যবাদ বেনওয়াল ভাই, রাজাউল স্যার সহ আপনাদের এলআইসিটির পুরো টিম, এবং অবশ্যই আমাদের সবার প্রিয় আমাদের মাননীয় প্রতিমন্ত্রী পলক ভাই সহ আপনাদের সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ। চমৎকার একটা প্ল্যাটফর্ম। সামি ভাই কাজ করছেন, কিন্তু সামি ভাই আসেন না। সামি ভাইয়ের সাথে অনেকদিন ধরে আমার গ্যাপ হয়ে যাওয়াতে সামি ভাইকে অসংখ্য ধন্যবাদ। সামি ভাই কাজ করছেন অনেক, কিন্তু সামি ভাই সামনে আসেন না। বাংলাদেশ ইনোভেশন ফোরাম শুরুর সময় থেকে সামি ভাই কিন্তু আমাদের অ্যাডভাইজার হিসেবে রোল প্লে করে আসছে।
তো সামি ভাইকেও আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে পার্টনার করার জন্য। আর আমরা আসলে আপনাদের সাথে আছি। একই সাথে আমি বলবো আমাদের আরেকটা প্রোগ্রাম এখন চলছে, বাংলাদেশ ইনোভেশন ফোরাম এখন ওয়ার্ল্ডের সবচেয়ে বড় ভার্চুয়াল ক্যারিয়ার কনফারেন্স করতে যাচ্ছে, যেটা 64 দিন ব্যাপী। আপনার 64টা টপিক নিয়ে প্রায় 500 স্পিকার, তাই 30টা কান্ট্রির 500 স্পিকার নিয়ে প্রোগ্রামটা চলছে এই মাসের 13 তারিখ থেকে, যেটা আমাদের বিজয় দিবস 16 ডিসেম্বরে গিয়ে এটা শেষ হবে। তো আমরা আশা করছি যে এর মাঝে যদি আমরা ভালো ভালো কিছু কন্টেন্ট পাই, এই প্রোগ্রামে কিন্তু আমরা এই কন্টেন্টগুলো আমরা শেয়ার দিতে পারবো এজ এ পার্টনার। আর আমরা সবসময় সাথে আছি, সবসময় আপনাদের সাথে আছি। আর তরুণদের উদ্দেশ্যে বলবো, আপনারা সবসময় মানে ইনোভেটিভ চিন্তা ভাবনা করবেন, যাতে করে নিজের পরিবারের, নিজের সোসাইটির এবং সর্বোপরি দেশের উন্নয়নের কাজে লাগে। সো আপনারা আপনাদের ভালো সময়গুলি এই ধরনের ইনোভেশনে কাজে লাগান। আশা করি সেফ ইন্টারনেটের মাধ্যমে আমরা নিজেদেরকে নিজেরা যেভাবে সেফ রাখতে পারবো এবং পরবর্তী প্রজন্মকে আমরা সেফ রাখতে পারবো। সবাইকে ধন্যবাদ। জি, অনেক ধন্যবাদ। আর একদমই শেষ, আমাদের সময় বেশি হয়ে গেছে আর কি, যেটা বলেছিলাম, কমিট করেছিলাম আর চিন্তা করেছিলাম। আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। অনিমেষ, শুভকামনা রইল। স্যার তো আছেনই, অপু ভাই আছেন, সবাই আমরা নিশ্চয় সবাই মিলে একসাথে কাজ করব, কারণ আমরা ডিজিটাল বাংলাদেশে আমরা দুর্বার। আমরা এগিয়ে যাব, আমরা আমাদের স্বপ্ন পূরণ করব, আমরা সুন্দর, সুস্থ, সুখী, মানবিক বাংলাদেশ গড়ে তুলব। হ্যাঁ, আমরা মানুষের মতো মানুষ হব। এই তো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী পর্বে আবার দেখা হবে আরো অন্য বিষয় নিয়ে বা অন্য গেস্ট নিয়ে। শুভরাত্রি। শুভরাত্রি।